ধেয়ে আসছে ভয়াবহ সৌরঝড়, ব্যাপক ক্ষতির আশঙ্কা। ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরায়েল। হোয়াইট হাউস। কাশ্মীর আমাদের আত্মার অংশ, ভারতের প্রতি ফের করা বার্তা পাকিস্তান সেনাপ্রধানের। ফের একজোট হচ্ছে রাশিয়া, ভারত, চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গাজায় নতুন করে যুদ্ধবিরতি চালুতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েল ইতিমধ্যেই সম্মতি দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, বিশেষ দূত উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন, যেটিতে ইসরায়েলের সমর্থন দিয়েছে। হামাসের কাছে পাঠানোর আগে ইসরায়েলি প্রস্তাবে সায় দেয়। তিনি আরও বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে আলোচনাগুলো এখনো চলছে এবং আমরা আশাবাদী যে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হবে, যার মাধ্যমে জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হবে। এই বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি ব্রুস জানান, এখনো হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা জানি না হামাস প্রস্তাবটি গ্রহণ করেছে কিনা, তবে আমাদের বিশ্বাস এই চুক্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাই আমরা কিছুটা আশাবাদী। একটি গুরুত্বপূর্ণ আশাবাদ মন্তব্য করেন টমি ব্রুস। তবে সৌদি ও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত 60 দিনের যুদ্ধবিরতির খবরে হোয়াইট হাউস নিশ্চিত করেননি। প্রেস সেক্রেটারি লেভিট বলেন, যদি কোনো ঘোষণা দেওয়ার থাকে তা প্রেসিডেন্ট আমি বা বিশেষ দূত উইটকফের পক্ষ থেকেই আসবে। সূর্যের অভ্যন্তরীণ তাপীয় বিক্রিয়া এতটাই সক্রিয় হয়ে উঠেছে যে তা বিজ্ঞানীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সূর্যের বিশাল বিস্ফোরণ সমূহকে বলা হয় এক্স শ্রেণীর সৌরশিখা, যা সবচেয়ে শক্তিশালী সৌর বিস্ফোরণের মধ্যে পড়ে। এই শিখাগুলোর উৎস সূর্যের একটি বৃহৎ ও অতি সক্রিয় কালো দাগ সানস্পট, যা বর্তমানে পৃথিবীর দিকে মুখ করে রয়েছে। 13 মে সূর্য থেকে বেলা 11:38 এক্স 1.2 মাত্রার একটি সৌরশিখা নির্গত হয়। পরদিন একই স্থান থেকে আরও শক্তিশালী এক্স 2.7 মাত্রার শিখা ছড়িয়ে পড়ে। এর ফলে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে রেডিও সংকেত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ধরনের সৌর অগ্ন্যুৎপাত, যাকে করোনাল মাস নির্গমন বলা হয়, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত হানলে ভয়াবহ পরিণতি ঘটতে পারে। সম্ভাব্য ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম উপগ্রহ বিকল বা স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়া, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিপর্যয়, ট্রান্সফরমার সহ মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ট্রেন, মেট্রো ও বিমানের চলাচলে বিঘ্ন, জ্বালানি সরবরাহে ব্যাঘাত ও মূল্যবৃদ্ধি, আর্থিক লেনদেন এবং ডিজিটাল সেবায় বড় ধরনের সমস্যা। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বাস্তবে যদি এ ধরনের সৌরঝড় পৃথিবীতে আঘাত হানে তবে তার প্রভাব হতে পারে চরম বিপর্যয়কর। বিদ্যুৎ, যোগাযোগ, পরিবহন, অর্থনীতি সবকিছুই বিপর্যস্ত হয়ে পড়তে পারে। তাই এ ধরনের মহড়ার মাধ্যমে আগাম প্রস্তুতি ও সচেতনতা তৈরি করা জরুরি, যাতে বাস্তব সংকটে পড়লে ত্বরিত সমন্বিত ব্যবস্থা নেওয়া যায়। বিশেষজ্ঞদের প্রবল আশঙ্কা, এর ফলে কিছুক্ষণের জন্য হলেও বিপর্যস্ত হয়ে পড়তে পারে গোটা ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ মেরু, উত্তর আমেরিকা, ইউরোপ ও উত্তর মেরুর যাবতীয় রেডিও যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের একাংশের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাও। ক্ষতির ধাক্কা সইতে হতে পারে পৃথিবীর বিভিন্ন কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহগুলোর অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্রাংশগুলোকেও। এর ফলে ব্যাঘাত ঘটতে পারে উপগ্রহের মাধ্যমে জিপিএস ব্যবস্থা, ভূ পর্যবেক্ষণ, এমনকি মোবাইল যোগাযোগ ব্যবস্থাও। কাশ্মীর ইস্যুতে ফের কড়া বার্তা দিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ইসলামাবাদের সাম্প্রতিক এক অনুষ্ঠানে তিনি বলেন, কাশ্মীর নিয়ে কোনোদিন আপসো করবে না পাকিস্তান। এটি শুধু একটি আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক ইস্যু, যা কখনো ভুলে যাওয়া যাবে না। এক প্রতিবেদনে খবর দিয়েছে ARY নিউজ। রাওয়ালপিন্ডি সেনা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হিলাল টক্স নামক একটি আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। আসিম মুনির বলেন, ভারত দীর্ঘদিন ধরে কাশ্মীর ইস্যু ধামাচাপা দিতে চাইলেও ব্যর্থ হয়েছে। আজও এই সংকট আন্তর্জাতিক অঙ্গনে বহাল রয়েছে। তিনি ভারতের অভ্যন্তরীণ সংকট, বিশেষ করে সংখ্যালঘুদের উপর নিপীড়নের জন্য দেশটির বর্তমান শাসন ব্যবস্থাকে দায়ী করেন। তার ভাষায়, ভারতের সন্ত্রাসবাদের জন্ম বৈষম্য অন্যায় থেকেই। পানি বন্টন প্রসঙ্গে এসে সেনাপ্রধান স্পষ্ট বার্তা দিয়ে বলেন, পানি পাকিস্তানের লাল রেখা, ভারতের একচেটিয়া আধিপত্য আমরা মেনে নেব না। সেনাপ্রধান বলেন, সত্যের পক্ষে পাকিস্তান বরাবরই আল্লাহর সাহায্য পেয়েছে। জাতির ঐক্যই আমাদের লৌহ প্রাচীর, যা ভেদ করা সম্ভব।
রাশিয়া, ভারত, চীন আর আইসি ফরম্যাটের কার্যক্রম পুনরায় শুরু করতে মস্কো আসলেই আগ্রহী। এই ত্রয়ীর আবার কাজ শুরু করার সময় এসেছে। ইউরেশিয়ার এক অনুষ্ঠানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এসব কথা বলেন। খবর এনডিটিভির। তিনি বলেন, রাশিয়া, ভারত ও চীন এই ত্রয়ী ফরম্যাটের কার্যক্রম যত দ্রুত সম্ভব পুনরায় শুরুর ব্যাপারে আমাদের আন্তরিক আগ্রহ পুনর্ব্যক্ত করতে চাই। তিনি জোর দিয়ে বলেছেন, এখন পর্যন্ত আমার যতদূর জানা ভারত চীনের মধ্যে সীমান্ত পরিস্থিতি শান্ত করতে একটি সমঝোতা হয়েছে। আমার মতে এখনই উপযুক্ত সময় এই আইসি ত্রয়ী পুনরুজ্জীবিত করা। এর আগে গত 16 মে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, চীনের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এশিয়ায়। ভারত অর্থনৈতিকভাবে নজর কাটতে শুরু করেছে। পরিস্থিতিতে দুই দেশকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলে লাভ পশ্চিমা বিশ্বের। এশিয়ার বাকি দেশগুলোকে সহজে ব্যবহার করতে পারবে আমেরিকা সহ ইউরোপের অন্যান্য দেশগুলো। তাই আপাতত চীন ও ভারত দুই প্রতিবেশীর আধিপত্য কমাতে, দুইজনকে সংঘাতের ময়দানে মুখোমুখি দাঁড় করাতে সক্রিয় হয়েছে পশ্চিমারা। পাক ভারত উত্তেজনায় ভারতের পানি অস্ত্র ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, সিন্ধু পানি চুক্তি IWT স্থগিত রেখে এবং সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপন্ন করে লাল রেখা অতিক্রম করতে দেব না। 29 থেকে 31 মে তাজিকিস্তানে অনুষ্ঠিত হিমবাহ সংরক্ষণ সংক্রান্ত 3 দিনের উচ্চস্তরের আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া ভাষণে শাহবাজ কথা বলেন। শাহবাজ শরীফ বলেন, সিন্ধু অববাহিকার পানি বন্টন নিয়ন্ত্রণকারী সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা ভারতের একতরফা এবং অবৈধ সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। লক্ষ লক্ষ জীবনকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি করে রাখা উচিত নয় এবং পাকিস্তান এটি হতে দেবে না। আমরা কখনোই লাল রেখা অতিক্রম করতে দেব না। ফিলিস্তিনের গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তিযুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে তথ্য জানিয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামাস 60 দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বন্দীদের মুক্তির বিনিময়ে 2টি পর্যায়ে 10 জীবিত জিম্মি এবং 18 জিম্মির লাশ হস্তান্তর করবে। তবে হামাস কর্মকর্তা জানান, প্রস্তাবটি যুদ্ধের অবসান সহ মূল দাবিগুলো পূরণ করেনি এবং যথাসময়ে সাড়া দেবে হামাস। ইসরায়েলি সরকার এই নিয়ে কোনো মন্তব্য করেনি। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের পরিবারকে জানিয়েছেন, তিনি উইটকফের পরিকল্পনা মেনে নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত 18 মার্চ ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং হামাসের বিরুদ্ধে সামরিক আক্রমণ পুনরায় শুরু করে। ইসরায়েল বলছে, তারা হামাসের উপর চাপ সৃষ্টি করতে চায় যাতে তারা 58 জিম্মিকে মুক্তি দেয়, যাদের মধ্যে কমপক্ষে 20 জন জীবিত বলে মনে করা হচ্ছে। গত 19 মে ইসরায়েলি সেনাবাহিনী একটি বিস্তৃত আক্রমণ শুরু করে। এর মধ্য দিয়ে সেনারা গাজার সমস্ত অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে বলে জানিয়েছিলেন নেতানিয়াহু। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গত 10 সপ্তাহে গাজায় প্রায় 4000 মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি স্থল অভিযান এবং গাজাবাসীকে সরিয়ে নেওয়ার নির্দেশনার ফলে আরও 6 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। একটি প্রতিবেদনে সতর্ক করে দিয়েছে, আগামী মাসগুলোতে প্রায় 5 লাখ মানুষ ভয়াবহ খাদ্যের অভাবের মুখোমুখি হবে। এদিকে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টিভির একটি প্রতিবেদন নিশ্চিত করতে পারেন যে ইসরায়েল এবং হামাস একটি নতুন যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে। জবাবে তিনি বলেন, আমি নিশ্চিত করতে পারি বিশেষ দূত উইটকফ এবং প্রেসিডেন্ট হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব জমা দিয়েছেন, যা ইসরায়েল সমর্থন করে।